মাননীয় মুখ্যমন্ত্রী চান যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে এবং হিন্দুরা সংখ্যা লঘিষ্ঠ হবে, যাতে আগামী দিনে মুখ্যমন্ত্রী জিততে সুবিধা হয়। তার জন্য দেশ কিছু না, তার জন্য রাজ্য কিছু না, তার ক্ষমতায় টিকে থাকাটাই হচ্ছে তার সর্বোচ্চ। এই যে কোমর বেঁধে নেমে পড়তে বললেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে, সেই বঙ্গ বিজেপি নেতৃত্ব কি এবার সত্যি কোমর বেঁধে নামবে? পরিবর্তন সংকল্প সভা কতগুলো আপনাদের পরিকল্পনা এবং কিভাবে আপনারা দেখুন, আজকে পরিবর্তন সংকল্প সভা সেই দিয়ে আমাদের শুরু হলো, এই জয়যাত্রা আমরা শুরু করলাম। আগামী দিনেও ভারতীয় জনতা পার্টি সকলে মিলে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বে এবং বাংলার পরিবর্তন আনতেই হবে। সেটা বিজেপির জন্য নয়, বাংলাকে বাঁচাতে হবে, এই দেশের জন্য, নাহলে এই দেশ বাঁচবে না। এই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাকে ফেক আধার কার্ড তৈরি, ফেক ভোটার কার্ড তৈরি, বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে ডেমোগ্রাফি পরিবর্তন করে, জনবিন্যাস পরিবর্তন করে বাংলাকে হিন্দুদেরকে সংখ্যালঘু পরিবর্তন করতে চান। পরিষ্কার কথা, মাননীয় মুখ্যমন্ত্রী চান যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে এবং হিন্দুরা সংখ্যা লঘিষ্ঠ হবে, যাতে আগামী দিনে মুখ্যমন্ত্রী জিততে সুবিধা হয়। তার জন্য দেশ কিছু না, তার জন্য রাজ্য কিছু না, তার ক্ষমতায় টিকে থাকাটাই হচ্ছে তার সর্বোচ্চ। আগামী বিধানসভা নির্বাচনে আপনারা দেখতে পাবেন কত বড় সফলতা আছে। উত্তরবঙ্গে 54টি সিট আছে, সেই 54টি সিট আমাদের পাখির চোখ। কোথাও কোথাও ডেমোগ্রাফি খারাপ, আপনারা জানেন, যেখানে দিদির দুধেল গায়েরা বেশি আছে, সেই কয়েকটি সিটে হয়তো বিজেপি একটু এদিক ওদিক হতে পারে, বাকি সিটগুলো বিজেপি জিতবে। এবার হিন্দুরা একত্রিত হয়েছে, হিন্দুরা ঠিক করেছে, পরিষ্কার কথা, যে যদি মাথার মমতা বন্দ্যোপাধ্যায় থাকে আগামী দিনে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মহিলাদের মাথার সিঁদুর রাখতে দেবেন না। বাঙালির যে চিন্তাধারা, বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অস্মিতাকে নষ্ট করে দিয়েছেন, বাঙালির মেধাকে নষ্ট করে দিয়েছেন, বাংলার আগামী জেনারেশনগুলোকে নষ্ট করে দিয়েছেন, বাংলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে। নরেন্দ্র মোদী সঠিকভাবে বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তুলে ধরেছেন। বাঙালির যদি উত্থান হয়, করতে হয় আগামী দিনে, সেই উত্থান, বাঙালির নবজাগরণ আগামী দিনে নরেন্দ্রের হাত ধরেই আসবে। বাংলা সবসময় নরেন্দ্রের পিছনেই চলেছে, নরেন্দ্রের সাথেই চলেছে, সে নরেন্দ্রনাথ দত্ত হোক বা নরেন্দ্র মোদী হোক। গৌতম দেবকে জিজ্ঞেস করতে বলুন না, যে গৌতম দেব এর আগে শিলিগুড়ি এয়ারপোর্ট তৈরি করার জন্য যে 1200-1300 কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার, কোনো শুনেছিলেন উনি ওনার জীবনে? এই সময় ছেড়ে দিন, ওনার জীবনে কোনো শুনেছিলেন? এই যে এশিয়ান হাইওয়ের মতো রাস্তা, শিব মন্দির থেকে শুরু করে শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে চলে যাচ্ছে, এরকম রাস্তা গৌতম দেব জীবনে দেখেছিলেন? আমি তো দেখিনি আমার জীবনে, আমি স্বীকার করছি। এলিভেটেড রোড যেটা তৈরি হবে, যার প্ল্যানিং হচ্ছে, সেই এলিভেটেড রোড, দ্বিতীয় সেবক সেতু, আমরা ভাবতে পারতাম কোন? উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যে কানেক্টিং রাস্তা, ফারাক্কা ব্যারেজ, তাতে দ্বিতীয় সেতু কমপ্লিট হয়েছে। সেই ফারাক্কা ব্যারেজ কবে তৈরি হয়েছিল? এতদিন পর মোদীকে সেটা করতে হলো। এই দূরদৃষ্টি সবার থাকে না, মোদীর আছে। গৌতম বাবুকে বলুন সেটা অ্যাকসেপ্ট করতে, যে হ্যাঁ, এটা নরেন্দ্র মোদী এরকম প্রধানমন্ত্রী যিনি উত্তরবঙ্গের জন্য করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওনাদের তরফ থেকে যা দাবি দাবা থাকে, আমাদের লোকাল সাংসদকে যদি তারা দিয়ে থাকেন, অবশ্যই সেটা পৌঁছে যাবে, চিন্তার কিচ্ছু নেই। সোফিয়া কুরেশি এবং তার সাথে আর একজন আমাদের এয়ারফোর্সের অফিসার ভূমিকা সিং, তারা দুজনে মিলে বসে সেখানে ভারতবর্ষের সেনাবাহিনীর বক্তব্য তুলে ধরেছেন। ডিভাইড অর রুল আপনি করছেন, কারণ আপনি সোফিয়া কুরেশির মধ্যে ধর্ম খোঁজেন। আমরা সোফিয়া কুরেশি নামের মধ্যে ধর্ম খুঁজি না, আমরা ভারতীয়ত্ব খুঁজি। এই ভারতীয়ত্বই হচ্ছে আসল জিনিস। অপারেশন সিঁদুরের পর বাংলায় অপারেশন ইঁদুর হবে। এই তৃণমূলে যত ইঁদুর আছে সবকটাকে ধরে খাঁচায় বন্দি করা হবে, চোর ইঁদুরগুলোকে, যারা বস্তা কেটে গৃহস্থের সম্পদ চুরি করে। সেরকম তৃণমূল কংগ্রেসের এই ইঁদুরগুলো হচ্ছে মানুষের চাকরি, মানুষের নদীর বালি। এমাল বাজারে কয়েকদিন আগে সাংবাদিকদেরকে মেরেছে, নাম পান নিয়ে চুরি করছিল তৃণমূল নেতা। কি নাম তার? নামটা ভুলে গেছি আমি। এক মুসলিম তৃণমূল নেতা আছে, সে দাদাগিরি মারে এবং সেখানে মালবাজার থেকে বালি পাথর পাচার করে, সাংবাদিকদেরকে মেরেছে, সাংবাদিকরা ধরেছে বলে। তো কোথায় বিক্রি করছেন না? পুরো রাজ্যটাই তো মল, এখন একটাই মল, তার নাম পশ্চিমবঙ্গ। মানে মাননীয় মুখ্যমন্ত্রী তো তাই করছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে মেটিকুলাস বক্তব্য, প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে তিনি এতটি ওয়াকিবহাল, যে মুখ্যমন্ত্রী এবং তার দলবল যোগ্য অযোগ্যের লিস্ট যদি কোর্টের কাছে জমা করতো, তাহলে তো এই সমস্যা হতো না। প্রথম থেকে তো বোকা বানিয়ে আসছেন। আমি বারবার বলেছি, সেখানেও আমি তখন আমার পুরনো বক্তব্য খুঁজে দেখুন, আমি ফোরকাস্ট করেছিলাম, আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, এই মুখ্যমন্ত্রী অযোগ্য, অর্থাৎ যাদের কাছ থেকে টাকা নিয়েছে তার পার্টির লোকেরা, সেই টাকা ফেরত যেন দিতে না হয়, পাবলিক কাছে মার যেন না খায়, সেই জন্য এই অযোগ্যদেরকে যোগ্যদের কাঁধে চাপিয়ে উনি পার করার চেষ্টা করবেন।
ফেসে গেছেন কেন? উনি ভেবেছিলেন এত লোকের চাকরি যাবে না। কোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়ে, যেহেতু মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্যদের লিস্ট দেননি, সেই জন্য এইটা কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছেন এবং কোর্টকে এখন মুখ্যমন্ত্রী গালিগালাজ করছে। কোর্ট বলেছে আমরা কি করব? আপনাকে চুরি করতে কে বলেছিল? কে বলেছিল পার্থ চট্টোপাধ্যায়কে চাকরি দিতে? তখন তো মনে থাকেনি। তখন চুরির টাকাটা খেতে খুব ভালো লেগেছিল, দারুণ টেস্ট, চেটে চেটে খাই তখন। আর এখন কোর্টের ঘাড়ে তাই দায়িত্ব সামলাচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছিল আপনাকে টাকা দিয়ে চাকরি বেচার জন্য? এই যে কালীঘাটের কাকু বলছে পার্থকে এত, ভাইপোকে এত, সুপ্রিম কোর্ট বলেছিল না হাইকোর্ট বলেছিল না বিজেপি বলেছিল? মোদী বলেছিল আপনাকে? 2014 সালে আমাদের কেন্দ্র সরকার এখানে চা বাগানগুলোকে, যেগুলো রুগ্ন চা বাগান, তাকে অধিগ্রহণ করতে গেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তার দলবলকে বলে, তার বন্ধুদেরকে বলে, যারা চা বাগান মালিক, তাদেরকে দিয়ে মামলা করিয়ে সেটাকে আটকে দেন। দ্বিতীয়, আপনার মালিকেরা, বন্ধু চা বাগানের মালিকেরা পিএফ দেন না চা শ্রমিকদের, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। এফআইআর করেছে পিএফ কমিশনার। আপনি কাউকে অ্যারেস্ট করেননি। সমস্ত চা বাগান মালিক যারা চা ব্যবসা করে, সবার বাড়ি হচ্ছে আলিপুরে, দক্ষিণ কলকাতায়। সবার বাড়ি মুখ্যমন্ত্রীর 20 মিনিট ডিস্টেন্সের মধ্য দিয়ে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর বড় বড় কথা মানায় না। চা সুন্দরী, এমন সুন্দরী প্রকল্প করেছে, সেই সুন্দরী আপনার পার্টির মতোই সুন্দর। তাদের কাজের কাজ কিছু হচ্ছে না, সব পালাচ্ছে শ্রমিকরা এক এক করে চা বাগান ছেড়ে। চা বাগান একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমি বলছি, এই মুখ্যমন্ত্রীর কোনো দূরদৃষ্টি নেই। আগামী দিনে পশ্চিমবঙ্গের চা শিল্প বন্ধ হয়ে যাবে এই মুখ্যমন্ত্রী যদি থাকে। এই যে কোমর বেঁধে নেমে পড়তে বললেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে, সেই বঙ্গ বিজেপি নেতৃত্ব কি এবার সত্যি কোমর বেঁধে নামবে? পরিবর্তন সংকল্প সভা, কতগুলো আপনাদের পরিকল্পনা এবং কিভাবে আপনারা এগোবেন? দেখুন, আজকে পরিবর্তন সংকল্প সভা সেই দিয়ে আমাদের শুরু হলো। এই জয়যাত্রা আমরা শুরু করলাম। আগামী দিনেও ভারতীয় জনতা পার্টি সকলে মিলে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বে এবং বাংলার পরিবর্তন আনতেই হবে। সেটা বিজেপির জন্য নয়, বাংলাকে বাঁচাতে হবে, এই দেশের জন্য, নাহলে এই দেশ বাঁচবে না। এই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাকে ফেক আধার কার্ড তৈরি, ফেক ভোটার কার্ড তৈরি, বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে ডেমোগ্রাফি পরিবর্তন করে, জনবিন্যাস পরিবর্তন করে বাংলাকে হিন্দুদেরকে সংখ্যালঘু পরিবর্তন করতে চান। পরিষ্কার কথা, মাননীয় মুখ্যমন্ত্রী চান যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে এবং হিন্দুরা সংখ্যা লঘিষ্ঠ হবে, যাতে আগামী দিনে মুখ্যমন্ত্রী জিততে সুবিধা হয়। তার জন্য দেশ কিছু না, তার জন্য রাজ্য কিছু না, তার ক্ষমতায় টিকে থাকাটাই হচ্ছে তার সর্বোচ্চ। আগামী বিধানসভা নির্বাচনে আপনারা দেখতে পাবেন কত বড় সফলতা আসে। উত্তরবঙ্গে 54টি সিট আছে, সেই 54টি সিট আমাদের পাখির চোখ। কোথাও কোথাও ডেমোগ্রাফি খারাপ, আপনারা জানেন, যেখানে দিদির দুধের গায়েরা বেশি আছে, সেই কয়েকটি সিটে হয়তো বিজেপি একটু এদিক ওদিক হতে পারে, বাকি সিটগুলো বিজেপি জিতবে। এবার হিন্দুরা একত্রিত হয়েছে, হিন্দুরা ঠিক করেছে, পরিষ্কার কথা, যে যদি মাথার মমতা বন্দ্যোপাধ্যায় থাকে আগামী দিনে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মহিলাদের মাথার সিঁদুর রাখতে দেবেন না।